পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আজকে আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ পর্যটন নিয়ে কথা বলবো। বাংলাদেশের বিভিন্ন যে জেলাগুলো আছে এই জেলাগুলোর বিখ্যাত স্পটগুলো নিয়ে কথা বলবো। হয়তো অনেক সময় বিখ্যাত খাবার নিয়ে কথা বলবো। অনেক সময় হতে পারে যে কোথাও ভ্রমণে গেলে কি কি আমরা একটু কিনতে পারি এরকম বিষয় নিয়ে কথা বলবো। তো এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ভ্রমণ পিয়াসী তৌফিক আহমেদ। উনি আপনাদের পরিচিত মুখ, আমাদের এখানেও একাধিকবার এসেছেন। উনি আমাদের এখানে যতবারই আসেন ততবারই আমরা নতুন নতুন জিনিস ওনার কাছ থেকে জানতে পারি, সমৃদ্ধ হই। আশা করি ওনার উপস্থিতি আপনাদেরকেও নতুন কিছু শেখাবে। তৌফিক ভাই, আমাদের মাঝে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে 10 দিগন্ত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আরেকবার ধন্যবাদ। তো তৌফিক ভাই, আপনার কাছে তো আমাদের অনেক কিছু জানার থাকে। আপনি যখন আসেন আমরা হয়তো ছোট ছোট প্রশ্ন করি, কিন্তু সব নতুন নতুন প্রশ্ন। তো এইবার আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো সারা বাংলাদেশ ঘোরেন, কখনো কর্মসূত্রে, কখনো শখের বশে, যার জন্য আপনাকে তো বাসা থেকেও বোধহয় ভ্রমণ পিয়াসী তৌফিক বলেই ডাকে। আমরাও পরিচিত সার্কেলে ওইরকমই করি। তো আপনি দেশ মোটামুটি কাভার করে ফেলছেন। এখন এই কোন ডিস্ট্রিক্ট বা কোন বিভাগ আপনার সবচেয়ে ভালো লাগলো? এটা আপনারটা বলবেন। হয়তো অনেকে মনে করতে পারে যে কি ব্যাপার, আমার জেলার নাম বললো না কেন। আপনি আপনারটা বলবেন, যদি বলতেন কোনটা ভালো লাগে। আপনাকে প্রশ্ন করবার জন্য ধন্যবাদ। আসলে গোটা দেশটাই তো সুন্দর। সুন্দরের আলাদা করে কোনো সংজ্ঞা নেই। যে যেভাবে সৌন্দর্যটাকে দেখে বা উপভোগ করে। আমার হয়তো একটা জিনিস ভালো লাগে, আরেকজনের আরেকটা। কেউ নদী পছন্দ করে, কেউ সাগর, কেউ পাহাড়। এটা মানুষ মাত্রই হয়। আর সৌন্দর্যের কথা বলতে গেলে সেটা হলো যেটাকে নন্দন তত্ত্বের ভাষায় যদি বলা হয়, শিল্প বা নান্দনিকতা এমন একটা ব্যাপার যে একজনে যেটাকে একভাবে শিল্প মনে করে, আরেকজনে সেভাবে না। একভাবে যেভাবে নান্দনিক হয়ে ওঠে একটা জিনিস, আরেকজনের সেভাবে দেখে না। তবে কমন বা ইউনিভার্সাল একটা বিষয় সবসময়ই থাকে। সেটা হলো যে একটা মানুষ, সুন্দর মানুষ, প্রত্যেকেই সুন্দর দেখার মতো চোখ থাকলে। তো একটা সুন্দর মানুষ, মানব বা মানবী যেই হোক না কেন, পার্টিকুলার সব জিনিস যে একই রকম হয়, একই রকম সৌন্দর্য হয় তা না। যেমন কারো নাক সুন্দর, কারো চোখ সুন্দর, কারো ভুরু সুন্দর, কারো ঠোঁট সুন্দর, কারো চুল সুন্দর, আবার কারো কালারও আছে, কেউ কালার, ফর্সা, কেউ কেউ আছে যে হ্যাঁ, আরেকটু ওই যে কি বলে মেহগনি কালারের মতো আর কি, এক্স্যাক্টলি এরকম এক্স্যাক্টলি আছে যে, হ্যাঁ। ঠিক। দেশটাও এরকমই, আমাদের বাংলাদেশটাও, যে আমাদের সৌন্দর্যের যে উপাদানগুলো আছে, কোথাও নদী আছে, কোথাও সাগর আছে, সৈকত আছে, কোথাও পাহাড় আছে, বন আছে, ধুধু বালুভূমি আছে, ফসলের মাঠ আছে, লেক আছে, খাল আছে, নদী নালা, খাল বিল, এই সব কিছু নিয়েই সুন্দর আমাদের এই দেশ। তো সেই দেশ নিয়ে বলতে গেলে খুব স্বল্প সময়ে বলা কারো পক্ষে সম্ভব না। এখন একটা সুবিধা হয়েছে যে আগে মানুষ ভ্রমণ বৃত্তান্ত নিয়ে বা ট্যুরিজম যেটাকে বলা হয় এই নিয়ে প্রচুর লেখালেখি হতো, বা ভ্রমণ এইটাই একটা সাবজেক্ট। এই বিষয় নিয়ে প্রচুর লেখালেখি আছে, বড় বড় সাহিত্যিকদের আছে, উপন্যাসের মধ্যেও আছে, কবিতায় আছে, গানে আছে। এর বর্ণনা আমরা সবসময় পেয়ে থাকি। বিশেষ করে আমাদের দেশের দেশাত্মবোধক গান খুবই সমৃদ্ধ। জি জি। বিশ্বের অন্য দেশের চাইতে বাংলাদেশের দেশ নিয়ে প্রচুর গান আছে, গান, সুর আছে, কবিতা কবিতা অনেক আছে, আছে। গল্প আছে। সব দেশ নিয়েই থাকে, আমাদের একটু বেশি আছে। একটু আবেগপ্রবণ মানুষ আমরা, সেই দিক থেকে হয়তো হয়। তো সেই সূত্র ধরে বলা যদি শুরু করি, তাহলে প্রথমত আমাদের যে বিভাগগুলো আছে, জি অর্থাৎ প্লিজ। আমাদের 8টি বিভাগ আছে এখন, এবং প্রত্যেকটা বিভাগেরই প্রায় সবগুলো জেলাই কোনো না কোনোভাবে সমৃদ্ধ। এবং সেই জেলাগুলোর মধ্যে কোনো কোনো উপজেলা বিশেষভাবে আবার সমৃদ্ধ। এবং দেখা যায় যে সেখানে কোনো ধরনের স্পট, ট্যুরিজম এরিয়া, আবার কোনো জায়গায় বিশেষ ঐতিহ্য, খাবার দাবার, কৃষ্টি, জি। কৃষি, কালচার, এইগুলো পরিচয় বহন করে। যেমন ধরেন ঢাকা বিভাগের মধ্যে যে যতগুলো জেলা আছে, যেমন ঢাকা সহ জি প্লিজ। টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ,
এই যেগুলো জেলাগুলোর এক একটা এক এক বৈশিষ্ট্যে জি, জি। মণ্ডিত। যেমন ধরেন যদি আমি টাঙ্গাইল থেকে চিন্তা করি, টাঙ্গাইল খুব ঢাকার কাছাকাছি, খুব ইজি গোয়িং, সহজেই অল্প সময়ের মধ্যে যাওয়া যায়, সমতল ভূমির জায়গা, কিন্তু সেখানে আবার ন্যাশনাল উদ্যান আছে। টাঙ্গাইলে জাতীয় একটু ছোট করে পাহাড়ও আছে না? হ্যাঁ, মধুপুর সখীপুর অঞ্চলে পাহাড়ি অঞ্চল বলা হয়, সেখানে ছোট ছোট টিলার মতো আছে, কিন্তু ওই রকম পাহাড় পর্বত যেটা সেইটা না, পাহাড়ি অঞ্চল বলা হয় আর কি। এবং আঞ্চলিক ভাষায় বলা হয় ভর অঞ্চল বলা হয়। ভর। হ্যাঁ, ওকে। আর কিছু আছে চর, নদী বিধৌত যেগুলো। তো সেই দিক থেকে টাঙ্গাইলের যাতায়াত যেমন, টাঙ্গাইলের পরিবেশ নিয়ে কোনো এক সময় একটা ইন্টারন্যাশনাল একটা জরিপে এমন একটা বিষয় আসছিল যে সবচাইতে সুন্দর পরিবেশের জায়গা, এবং সেখানে যেহেতু কোনো কলকারখানা ইন্ডাস্ট্রি তেমন ছিল না, দূষণমুক্ত একটা এরিয়া হিসেবে পরিচিতি পেয়েছিল। পাশাপাশি টাঙ্গাইলের কিছু ঐতিহ্যের মধ্যে যেমন সব প্রথমে আসে যেটা ওয়ার্ল্ড ওয়াইড খ্যাত টাঙ্গাইলের তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি। এবং তাঁতের শাড়ির বিপুল একটা বাজার আছে দেশ এবং দেশের বাইরে। ইভেন আপনি জেনে থাকবেন হয়তো যে ইন্ডিয়াতে, কলকাতায় টাঙ্গাইল শাড়ি নামে তাদের শাড়ি বিক্রি হয়, যেমন ঢাকাই শাড়ি বা জামদানি যেরকম হয় ওরকম টাঙ্গাইল শাড়ি। এমনও শোনা যায় যে টাঙ্গাইলের তাঁতিরা সেখানে বোনে না, ওই অঞ্চলেই তৈরি হয়, কিন্তু নাম টাঙ্গাইল শাড়ি, কিন্তু এইখান থেকে অরিজিনটা এখানকার। এবং যেটা নিয়ে মাঝখানে আপনারা জেনেছেন যে ওই যে আন্তর্জাতিক ঐতিহ্যের অংশ হিসেবে এটার অন্যরা নিয়ে নিতে চেয়েছিল। হ্যাঁ, এটা হলো যে সেটা ঠিক আছে, ধরেন বিখ্যাত জিনিসগুলো বিভিন্ন দেশ, যেমন চাইনিজ অনেক জিনিসও ঢাকায় তৈরি হয়, জাপানিজ এই যে Exactly. পুরান ঢাকায় এরকম যন্ত্রাংশ তৈরি তো আপনি হচ্ছে যে মানে অনেকগুলো দেশ ভ্রমণ করলেন, কোনটা একটু বেশি ভালো লাগলো, কেন ভালো লাগলো, এই জিনিসটা একটু তো সেদিক থেকে আমি যেটা বললাম আর কি, পার্টিকুলার আমি হয়তো ওইভাবে বলতে পারবো না, এক এক জেলার এক একটা বিষয়ের কারণে সেটা ভালো জি, please। লাগার বিষয় থাকে। তো সেদিক থেকে যেমন টাঙ্গাইলের তাঁতের শাড়ির পাশাপাশি আবার কাঁসার বাসন আছে, আবার সেখানে খাবার দাবারের মধ্যে মিষ্টির একটা সুনাম আছে, চমচম বিশেষ করে, টাঙ্গাইলের চমচম। সন্দেশও যথেষ্ট, জামরকির সন্দেশ, এবং আরও অন্যান্য খাবার দাবার, মোটামুটি দই মিষ্টির যে জাতীয় খাবারগুলো, এগুলো যথেষ্টই ভালো। তো সেই তাঁতের শাড়ি যদি কেউ পাইকারি দরে কিনতে চায় কোথাও থেকে, সেটা টাঙ্গাইলের পাথরাইল অঞ্চল আছে, বাজিতপুরের হাট আছে, এবং বল্লা রামপুর নামে ওখানেই তৈরি হয়, এবং সেখানে আপনি তৈরি হচ্ছে সেটা দেখতে পারবেন, এবং আপনি অর্ডার করে ডিজাইন দিয়েও সেখান থেকে তৈরি করে আনতে পারবেন। এইটা যেমন, পাশাপাশি আবার যেমন ধরেন যে আমার ঢাকা বিভাগের গাজীপুর অঞ্চলের একটা বনাঞ্চল আছে, চমৎকার সাফারি পার্ক জি, আছে, জি, জি, জি। এবং সেখানে ঘোরার জন্য খুবই চমৎকার, এবং সেখানে অনেক পিকনিক স্পট এবং শুটিং স্পটও আছে। ওই ন্যাশনাল ফরেস্ট। ন্যাশনাল ফরেস্ট যেগুলো আছে আর কি, জাতীয় উদ্যান হিসাবে পরিচিতি পেয়েছে, যেগুলো ঘোষণা করা হয়েছে সেইগুলো। তারপরে আবার আপনার যদি মনে করেন যে নারায়ণগঞ্জ খুব কাছাকাছি, শীতলক্ষা নদী বিধৌত জায়গা, সেখানেও অনেক কিছুর মধ্যে কিছু কিছু নামকরা কিছু হোটেল রেস্টুরেন্ট হয়েছে, যেখানে স্পেশালি পুরান ঢাকার আদলে খাবার দাবার পাওয়া যায়, এবং অনেকটা পুরান ঢাকা বেশি নামে হয়ে গেছে, অনেক জায়গার বদনামও এখন আছে। নারায়ণগঞ্জে তার কিছু ছোঁয়া পাওয়া যায়, এবং স্পেশালি এখনকার সেই পুরানো এবং আধুনিক মডিউলেশনের সংমিশ্রণে একটা চমৎকার এখনও ওখানে ঐতিহ্যবাহী অনেক খাবার দাবার পাওয়া যায়। মুন্সিগঞ্জে যেমন ধরেন আলু, কলা, এইগুলোর পাশাপাশি মিষ্টির একটা সুনাম রয়েছে, বিক্রমপুরের বিশেষ করে। তেমনিভাবে আপনার আমাদের মানিকগঞ্জ জেলাও কাছাকাছি হওয়াতে সেখানেও যথেষ্ট পরিমাণে, যেমন আগে সিনেমার শুটিং মানেই ঝিটকা নামে একটা জায়গা হতো, এবং মানিকগঞ্জের সাথেই যেহেতু আমাদের পদ্মা নদী, সেটা দেখা, পারাপার হওয়া, ওপারে যাওয়া, এপারে আসা, ঘোরার জন্য যথেষ্ট ভালো জায়গা আছে। ফরিদপুরেও যথেষ্ট ঐতিহ্য রয়েছে, আমরা জানি সেখানে জসিমউদ্দিনের, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি, এবং সেখানে তার কবর আছে, এবং তার যে লেখালেখির উপজীব্য যে ঘটনাগুলো, যে আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে, সেটা সেই আছে, ফরিদপুরে আছে। এরকম নরসিংদীর কলার কথা আমরা জানি, রাজবাড়িতে আবার একটা মিষ্টির কথা জানি, বালিশ মিষ্টির কথা বলা হয়, যে চমচম জাতীয়
ওখানে একটা চমৎকার একটা মিষ্টি পাওয়া যায় এবং খাবার দাবার আছে। শরীয়তপুরে এখন যাতায়াত সুবিধা হওয়াতে সেখানে দেখার মতো চমৎকার ভিউ আছে, মাদারীপুরেও তেমনিভাবে। কিশোরগঞ্জ একটা বিরাট ঐতিহ্যের জায়গা ঢাকা বিভাগের, সেখানে হাওর অঞ্চল বেষ্টিত এবং সেখানকার বিভিন্ন খাবারের মধ্যে বিভিন্ন ধরনের লোকাল শুটকি, তারপরে সেখানে মাওয়া নামে একটা খাবার আছে, আপনি জেনে থাকবেন। সেই খাবারটা ওখানে পাওয়া যায়, দুধের তৈরি এক ধরনের মাওয়া। গোপালগঞ্জের কথা তো আমরা জানি নানানভাবে ঐতিহ্যবাহী। ঠিক তেমনিভাবে যদি আপনি আবার ওদিকটাতে যান, দক্ষিণ দিকে চট্টগ্রামের দিকে, চট্টগ্রামে তো সৌন্দর্যের আরেক অপার লীলাভূমি। যেমন ধরেন সেই পাহাড় পর্বত, পর্বত শৃঙ্গ, আগে আমরা শুনতাম ছোটবেলা থেকে জানতাম যে কেওক্রাডাং সর্বোচ্চ, এখন আবার আরেকটা নতুন নামও পাওয়া গেছে যে তার চাইতেও একটু বড়। এবং সেই চিটাং সমুদ্র সৈকত পতেঙ্গা থেকে শুরু হয়েছে, তারপরে বিভিন্ন সাইডেই পড়ে গেছে সেই সমুদ্র, এবং শহর থেকে দীর্ঘ মেরিন ড্রাইভ করে দেওয়া হয়েছে, পতেঙ্গা পর্যন্ত ফ্লাইওভার করা আছে। আগের মতো সে অবস্থা নাই, এখন মানুষ অনেক দূর পর্যন্ত বিস্তৃত জায়গা নিয়ে ঘুরতে পারে, বসতে পারে, এবং সেখান থেকে যে আন্ডারগ্রাউন্ডের যে টানেল তৈরি হয়েছে সেটাও দেখার মতো সৌন্দর্যের একটা অংশ হিসেবে। এছাড়া বাটালি হিল আছে, তারপরে আপনার ওই যে কি বলে ওটা, ওই লেক আছে একটা নাম করা, ফয়েজ লেক, সেইখানে মানুষ ঘোরার জন্য, বেড়ানোর জন্য। ঢাকা থেকে অনেক মানুষই চট্টগ্রামকে, মানে যদি আমরা বলি যে বাণিজ্য নগরী চট্টগ্রাম, তো অনেক সময় খুব ওয়াইডার হওয়ার কারণে মানে বিদেশি বিদেশি একটা ভাব আছে আমাদের চিটাগাঙে, যে পাহাড়ের শহরের মধ্যে পাহাড়, বা শহরের পাহাড়ের মধ্যে শহর গড়ে উঠেছে, এইরকম বিভিন্ন রকম হিল, নাম করা হিলও আছে। এবং সেইখানকার কিছু খাবার দাবার শুটকির জন্য বিখ্যাত আছে চিটাগাং। ঘোরাঘুরি তো বললামই। চিটাগাংয়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন নদী বিধৌত অঞ্চলের মরমী কবিরা, সাধকরা বা গীতিকাররা চমৎকারভাবে সেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান রচিত হয়েছে। আপনি জানেন যে যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদরঘাট মহেশখালীর পানের খিলি তারে বানাই খাওয়াইতাম, কিংবা ছোটো ছোটো ঢেউ খেলে নদী, ছোটো ছোটো ঢেউ খেলে, এই টাইপের গান আছে। তারপরে ইদানিংয়েরও যথেষ্ট ভালো। আচ্ছা, গানটা কি সদরঘাটের পানের খিলি? এটা সদরঘাটের জন্য, এটা ঢাকার জন্য ঢাকায় বানিয়েছে। না না না, চিটাগাং শহরের ভিতরেও কিন্তু একটা সদরঘাট আছে। হতে পারে, সেটাও হতে পারে, তবে অরিজিনালি মহেশখালীর, মানে গানে বোধহয় মহেশখালীর ব্যাপারটা বেশি ছিল। আর পরবর্তীতে এমনও হতে পারে অপভ্রংশ হিসেবে ওখানকার সদরঘাটও হতে পারে, আয়দার ঢাকার সদরঘাটও হতে পারে। আচ্ছা, দেখ এটা এই ইদানিং আবার কি সুন্দর সুন্দর বেশ কিছু গান এসছে, মধু হই হই বিষ খাওয়াইলা, অথবা কলজার লগে বান্দি রাইখুম তোয়ারে, আঞ্চলিক কলজার ভিতর গাতি রাইখুম তোয়ারে, এরকম মিউজিক, বেড়ানোর জায়গা, খাবারের জায়গা, সব কিছু মিলিয়ে, অর্থাৎ নদী, চর, পাহাড়, পর্বত, সমুদ্র সৈকত সব মিলে একেবারে একটা সম্পদে বিরাট প্যাকেজ হলো চট্টগ্রাম অঞ্চলটা। হ্যাঁ, এটা শুধু ঠিক আছে। চট্টগ্রাম জেলাটা না, ওর সাথে সম্পৃক্ত যে অন্যান্য যেগুলো আছে, যেমন কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, যেমন রাঙামাটির চাকতাই লেক, তারপরে আপনার যে ঝুলন্ত ব্রিজ, যেটা বাংলাদেশে প্রথম হয়েছে। কিন্তু আপনার ভালো লাগছে কোনটা সবচেয়ে? এটা আমি শুরুতেই বলেছি, আসলে পার্টিকুলারলি আমার কখনো রাঙামাটি যখন যাই, রাঙামাটি গিয়ে মনে হয়েছে যে এর চেয়ে ভালো হয় না। আচ্ছা, মানে আপনার যখন যেটা আমি যেখানে গিয়েছি ভালো লাগে, এটাই ঠিক ওইভাবে বললে হবে না, কারণ আমি শুরুতে বলে নিয়েছি যে কোন জায়গার সৌন্দর্য সবচেয়ে এক জায়গায় ঢেলে দিয়েছে আছে তা না, সব মিলেই সুন্দর। সৌন্দর্য সবকিছু মিলে। এই যেমন 7টি রং নিয়ে, যেমন একটা রংধনু, রংধনুর সৌন্দর্যটা আলাদা আলাদা, এক একটা রঙের সৌন্দর্য এক না, বলা যাবে ওই রকম আর কি। প্রত্যেকটা জেলায় এরকম। যেমন আমি বান্দরবানের ওই জায়গাটার কথা কেউ বলে না, আলীকদম। আলীকদম নামে একটা জায়গায় গেলাম, পাহাড়ে যেতে 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 সেখানকার মানুষের বসতি যারা আছে
তাদের জীবনযাপন, তাদের কৃষ্টি, তাদের কালচারগুলো চমৎকার উপভোগ করার মতো। আর এত সুন্দর যে এই পাহাড় বেয়ে 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 উঠে গেছে অনেক উপরে, এটা একটা আলীকদমের ব্যাপারে আমি একটু বলি। আলীকদমটা সাধারণত বাংলাদেশে যারা ঘোরাঘুরি করে, ধরেন আপনি তো শখের, আপনার ব্যাপার আলাদা, আপনি তো নিজের কিউরিসিটি থেকে অনেকটা ঘোরেন। ধরেন বাংলাদেশের ট্যুরিস্টদের ভিতরে বেশিরভাগ আছে যে তাদেরকে সাজেক সব বা রকম এইসব। ফ্যাসিলিটিস দিতে হবে, তো এই সমস্ত ফ্যাসিলিটিস তো আলীকদম নাই। না না কিন্তু আলীকদম যে জায়গাটা, এগুলো কিন্তু আমাদের ইয়াং ট্রাভেলার যারা আছে, যারা নিজেরাই অনেক ঘোরে, যেমন সেটা আমি এরকম দেখেছি, তারা ঢাকা মেডিকেল কলেজে পড়ে, বুয়েটের স্টুডেন্ট, ঢাকা ভার্সিটি বা বিভিন্ন স্কুল কলেজ, স্কুল না কলেজ, যে এরা যারা, তারা কিন্তু আলীকদম বহুবার গেছে, অনেক মানে yearly plan থাকে তাদের, রাইট। এরা হলো হাঁটতে হাঁটতে ট্রেকিং করতে করতে যায় আলীকদমের সৌন্দর্য বেসিক্যালি আমি ওদের ভিডিও থেকে দেখছি, আমি নিজেও যাইনি। আমি গিয়েছি, আমার হ্যাঁ, সৌভাগ্য হয়েছে। আপনি আরো ভালো জানেন। আবার ধরেন এই যে সাজেকে যারা যায় সেখানকার আরেকটা বিষয় থাকে, এই এই ব্যাপারগুলো ওইভাবে আলাদা করে বলা যায় না। ঠিক তেমনিভাবে আমরা এই সব কক্সবাজারের সমুদ্র সৈকত বা পাহাড়ি অঞ্চল বাদেও, বান্দরবান খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চল বাদেও যে জায়গাগুলো আরও আছে, যেমন নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, এখানেও কিন্তু দেখার এবং খাওয়ার উপভোগ করার অনেক কিছু আছে। যেমন ধরেন যদি আপনি কুমিল্লার কথা ধরেন, কুমিল্লার ময়নামতি, তারপর আপনার এই যে বার্ড কুমিল্লা, এটার ভিতরে কিন্তু অনেক চমৎকার, বিশেষ করে পিকনিক করার জন্য বা বড় কোনো ডে প্রোগ্রাম করার জন্য অনেক ভালো ভালো লাগে। যে শহরের মধ্যে এমন একটা গ্রামীণ পরিবেশ, দেয়াল দিয়ে ঢাকা, তার ভিতরে মনে আছে ভিতরে ভুলে যাওয়া যায় যে এখানে কোনো এটা আমরা দূরে আছি। বা তারপর ময়নামতি যে আপনার বৌদ্ধ বিহার আছে, সেখানে ঘোরার বিষয়টি আছে। পাশাপাশি কুমিল্লার কথা বললে আবার কেউ মাইন্ড করতে পারে যদি রসমালাইয়ের কথা না বলা হয়। হ্যাঁ, কুমিল্লার রসমালাই অবশ্যই সুস্বাদু। নোয়াখালীতে কিন্তু একটা খাবার আছে, কি সেটা? সেটা হচ্ছে মহিষের দই, কাঁচা দই, মহিষের দুধের দই। মহিষের দুধের দই, যেটা কাঁচা বানানো হয়, অর্থাৎ জাল দেওয়া না। সেটা মানে যারা অভ্যস্ত না তাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু অভ্যস্ত যারা, একবার স্বাদ যারা নিয়েছেন, নিঃসন্দেহে সেটা ভুলতে পারবেন না। অন্যরকমের একটা মজা আছে। ঠিক তেমনিভাবে যদি আমরা সিলেট অঞ্চলের কথায় যাই, এ আরেক লীলাভূমি। এখানে আছে পাহাড়, আছে চায়ের রাজ্য, চা বাগানে পরিবেষ্টিত আমাদের চায়ের জন্য গোটা পৃথিবী বিখ্যাত, শুধু বাংলাদেশ। হ্যাঁ, পৃথিবীর বিখ্যাত আপনার সিলেট অঞ্চল, বিশেষ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, হবিগঞ্জের কিছু অংশ আছে, তারপর সিলেট অঞ্চলে আছে, এবং সেইগুলো এতই চমৎকার, মানুষকে এমনভাবে আকৃষ্ট করে যে মানুষ একাধিকবার কোথাও গিয়ে থাকলে সেটা সিলেট অঞ্চলে বেশি যায়। এবং সেখানকার বিশেষ ধরনের কিছু ফলমূল আছে খাওয়ার জন্য, এবং একটা 7 রং চায়ের কথা বলা হয়, 7 রঙের চা, নীলকণ্ঠী চায়ের দোকানে, নীলকণ্ঠী চা। কিন্তু ওটা কিন্তু আমার কাছে একদম, মানে আমার এইভাবে বলা ঠিক হচ্ছে কিনা, আমার ধারণা ওইটা খেয়ে প্রত্যেকটা গ্রাহক প্রতারিত হয়। মানে আমার এইভাবে হতে পারে, মানুষের একটা আকর্ষণ আছে, এটা কিভাবে একটা ম্যাজিক্যাল একটা ব্যাপার, হয়তো কেমিক্যাল দিয়ে ওইটা লেয়ারগুলো করা হয়, কিন্তু তারপরে জানি না। তারপরে যে আগুন জ্বালানো, পান খাওয়া, এগুলো ইদানিং যুক্ত হয়েছে, এগুলো যুক্ত হয়েছে। পাশাপাশি আপনার হাওর অঞ্চলের মাছ, টাটকা মাছ, বড় বড় মাছ, সিলেট অঞ্চল নিয়ে যেহেতু কথা বলছি, সব জায়গায় পাওয়া যায়, সব জেলাতেই ওই হাওর অঞ্চলের মাছগুলো ছড়িয়ে যায়, পাওয়া যায়। অর্থাৎ সিলেট অঞ্চলের যে জেলাতেই আপনি যাবেন সেখানে হাওরের মাছ পাবেন। হাওরে বেড়ানোর একটা মজার একটা বিষয় আছে, সেটিও সিলেট অঞ্চলে গিয়ে পাওয়া যায়। বিশেষ করে টাঙ্গুয়ার হাওর তো আমাদের ঐতিহ্যের একটা বিরাট অংশ হয়ে গেছে। সিলেটের আরও চমৎকারিত্বের মধ্যে সুনামগঞ্জ অঞ্চল, আপনার দিরাই নদী বিধৌত যে দিরাই থানার ওখানে কি বলে উজানধল, এবং সেখানে সবচেয়ে সমৃদ্ধ হলো মরমী কবিদের জন্য। ওইখানে এত সমৃদ্ধ আমাদের পূজনীয়, বরণীয়, স্মরণীয়
কবি সাহিত্যিক মরমী সাধক এবং শিল্পীরা জন্ম নিয়েছে, অল্প সময় শেষ করা যাবে না। তার মধ্যে তারপরে আমি কয়েকটা বলছি, যেমন আপনার রাধারমন, শীতলংসা, তারপরে আপনার দূরবীন সাই, আর হাসন রাজার তো কথা বলার অপেক্ষাই রাখে না। এবং আধুনিক সময়ে যাকে বাউল সম্রাট হিসেবে অভিহিত করা হয় তিনি শাহ আব্দুল করিম, এবং তার বাড়িও এই সুনামগঞ্জ অঞ্চলে, সিলেটের। সেখানে হাসন রাজার বাড়ি আছে, তার পুরানো স্মৃতি বিজড়িত একটা ছোট জাদুঘর আছে, সেখানে মানুষ অনায়াসে ঘুরতে পারে। এবং সিলেট অঞ্চলের এত সমৃদ্ধ গান, এত সুরেলা গান, যেটা বাংলাদেশের যে গানগুলো ভারতে বেশি প্রচলিত ফোক গানগুলো, লোকগানগুলো, সেগুলো বেশিরভাগই সিলেট অঞ্চলের। আর কিছু আছে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের যে টোন টানগুলো এবং ভাটিয়ালি, সেগুলো ওই অঞ্চল থেকে গেছে। ওই অঞ্চলের কথা আমি একটু পরে হয়তো বলবো। তো এই সব কিছু মিলিয়ে সিলেট বিভাগের সবগুলো জেলাই খুবই সমৃদ্ধ এবং ঘোরার মতো, দেখার মতো, উপভোগ করার মতো। পাশাপাশি যদি আমরা আসি যে খুলনা বিভাগের বিষয়ে, খুলনাও কিন্তু আরেক সৌন্দর্যের জায়গা। ও আচ্ছা, আপনি বিভাগওয়ারি বলতে? আমি বিভাগওয়ারি কথা বলবো, শুরু থেকে তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটা বিভাগ ধরে ধরে কিছু কিছু জায়গা যেগুলোকে ডিস্টিংগুইশ করে বা আলাদা করে বলছি। যেমন ধরেন খুলনার কথা বলছিলাম। খুলনায় হয়তো পাহাড় পর্বত নেই, কিন্তু এমন এক সম্পদ আছে যেটা আমাদের সৌন্দর্যের এক অপার জগতে নিয়ে যায়। সুন্দরবন, আমাদের প্রিয় সুন্দরবন। এবং সেখানে সুন্দরবনের নামকরণটা হয়তো সুন্দরী গাছ থেকে এসে বলা হয়ে থাকে, নানা কারণে সুন্দরী গাছ থেকে হয়েছে, এটা বেশি প্রচলিত। কিন্তু খুলনার সৌন্দর্য আরো, সেই সুন্দরবনের সম্পদের কথা আমরা তো জানি যে কি নেই সেখানে। সেখানে আমাদের বাংলার জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, সুন্দরী, গেওয়া, করাই, এইরকম নানাবিধ ঝাউ, এসব গাছে সমৃদ্ধ। এবং আমাদের বলা হয় যে এটা একটা প্রোটেকশন, আমাদের দেশকে রক্ষার জন্য অনেক দুর্যোগ, অনেক দুর্বিপাক থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে, আমাদের অনেক সময় এই বড় বড় ঘূর্ণিঝড় থেকেও এই সুন্দরবন আমাদের রক্ষা করে থাকে। এবং এর সাথে আরও কিছু বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে। যেমন সেখানে যে মধু সংগ্রহ করা হয়, মাছের, চিংড়ি মাছের পোনা টোনা এইসব সেখানে হয় ওই তীরবর্তী অঞ্চলে। সুন্দরবনের সাগর বেষ্টিত যে জায়গাগুলো পড়েছে সেখানে এই ব্যাপারগুলো আছে। আবার সাতক্ষীরা অঞ্চলটা আরেকটা সুন্দর জায়গা। সেখানে দেখা যায় যে খুলনার মানে সর্বশেষে জেলা হিসেবে সাতক্ষীরা অঞ্চল, সেখানেও দেখার মতো, ঘোরার মতো। এবং সেখানে খুব মৎস্য সমৃদ্ধ, অর্থাৎ আমাদের দেশের যে সবচাইতে একটা সময় ছিল যে রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে অন্যতম, সেটি হচ্ছে চিংড়ি, যেটাকে হোয়াইট গোল্ড বলা হয়। সেই চিংড়ি বেশিরভাগ উৎপাদন হয় বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে। এবং সেখানে এত ঘের, এবং সেই ঘের শুধু মাছের জন্যই তা না, দেখার জন্যও সৌন্দর্য। মানুষ যখন ওই ঘেরের পাশ দিয়ে যায় বা যাবে, সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে ছোট ছোট করে ঘের করা হয়েছে, বাদ দিয়ে দিয়ে আল করে করে, সেটা দেখার মতো একটা ব্যাপার। সেখানে ধরেন পার্শে, চিংড়ি, তারপরে আপনার যে ভেটকি মাছ যেটা, বা কোরাল মাছ, চাষের কোরাল, মানে তারা কোরালটাকে ওই অঞ্চলে ভেটকি বলে। হ্যাঁ, এইভাবে চাষবাস হয়। কুষ্টিয়া আরেকটা অঞ্চল খুলনার। কুষ্টিয়া অঞ্চল তো বলতে গেলেই প্রথমেই আসে যে লালনের কথা। রবীন্দ্রনাথের কথা আসে না? সেও তো আসছে। প্রথমেই লালনের কথা আসে, কারণ লালনে প্রভাবিত রবীন্দ্রনাথ, অবশ্যই রবীন্দ্রনাথ তো আসবেই। তো সেইখানে লালনের আখড়া, সেউরিয়া, তার মাজার আছে। সেখানে মানুষের প্রচুর সমাগম হয়, বছরে 2-3 বার সেখানে মেলা হয়, লালন মেলা হয়, জন্মোৎসব, মৃত্যুবার্ষিকী, এগুলো হয়। এবং এই লালনকে কেন্দ্র করেই
মানুষের ভাবতাত্ত্বিক চিন্তাধারার যে মানুষগুলো আছে, ভাববাদী মানুষগুলো, এবং অন্য এক জগতের যারা মনে করে যে সবার উপর মানুষ সত্য, মানুষ বড়, অর্থাৎ মানবিক ধর্ম পালনের জন্য তারা চিন্তা করে। সব ধর্মই মানবিক, স্পেশালি তিনি যেভাবে বয়াত দিয়েছেন, তিনি যেভাবে কথা বলেছেন, মানুষের ভিতরে ঢুকে গেছেন, যেটা বলছিলেন যে তার সুরে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথও কিছু গান করেছেন, এবং তার যে ছবিটা পাওয়া যায় রবীন্দ্রনাথের ভাই সেটি অঙ্কন করেছিলেন। তো সেখানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরেরও যথেষ্ট যাতায়াতের কুষ্টিয়াতে আছে। এই গেল একটা বিষয়, এবং সেখানে রবীন্দ্রনাথের কুঠিবাড়িও আছে কুষ্টিয়াতে, এবং সেই কুঠিবাড়িটি বাংলাদেশের মধ্যে যে কটা আছে তার মধ্যে বিখ্যাত, সম্ভবত সবচাইতে বিখ্যাত এবং বড় আকারে করেছিলেন তিনি সেটি। এছাড়াও আপনার কুষ্টিয়া ছাড়াও যশোর বিখ্যাত, বাংলাদেশের মধ্যে যশোর একটা বিখ্যাত জায়গা, এবং সেখানেও অনেক কালচার সমৃদ্ধ অনেক কিছু আছে, পুরানো অনেক 400 বছরের গাছপালা এখনো রাস্তার পাশে আছে। যে যশোর রোডটা ইতিহাসের একটা অংশ। আপনি ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চিটাগাং এগুলো যখন বর্ণনা করলেন তখন সেখানে অনেক খাবারের নাম নিলেন, কিন্তু খুলনা অঞ্চলকে বঞ্চিত করতেছেন। না না না, খুলনা, কুষ্টিয়া বলেন, ওখানকারও দুই একটা খাবারের নাম বলেন। আপনি তো ভোজন রসিক মানুষ। হ্যাঁ অবশ্যই, মানে স্পেশাল আলাদা করে নাই, যেমন খুলনা অঞ্চলে খেতে গেলেই সেখানে একটা চুই ঝালের কথা আসে। চুই ঝালের খাসি বা গরুর গোশত করা হয়, এবং সেটা খুব বিখ্যাত। বিশেষ করে আপনার খুলনা থেকে সাতক্ষীরা যেতে একটা নির্ধারিত জায়গায়, সেখানে একটা সময়ে গাড়ি টাড়ির স্টেশনে ব্রেক দিয়ে মানুষ খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আবার সাতক্ষীরার দিকে যেত, চলে যেত। এটা ওই যে কেশবপুর বা জায়গাটার নাম ঠিক এই মুহূর্তে আমারও মনে নেই, আমিও একাধিকবার ওখানে খেয়েছি আর কি। তো সেইখানে আবার আপনার বা আপনার কুষ্টিয়াতে যেমন মিষ্টি, তারা তাদের অঞ্চলের প্যারা মিষ্টিগুলো পছন্দ করে, যে এখানকার সন্দেশ বা প্যারাটা মোটামুটি সব অঞ্চলেই যার যার অঞ্চলে যার যার একটা প্রিয় মিষ্টি থাকে। বিশেষ করে ওইখানে খুলনা, যশোর বা অন্যান্য এলাকা মিলে দেখা যায় যে সাতক্ষীরা ডেইরি এই নামে পরিচিত অনেক মিষ্টির দোকান আছে, এবং তার সেগুলো বেশ বেশ বিখ্যাত। কিন্তু আলাদা করে যদি আপনি আবার দেখেন যে মেহেরপুরে, চুয়াডাঙ্গায়, নড়াইলেও আবার কিছু মিষ্টি পাওয়া যায়। মেহেরপুরের বিশেষ করে এক জাতীয় প্যারা সন্দেশ পাওয়া যায়, যেগুলো ওই অঞ্চলের জন্য বিখ্যাত এবং সারা দেশব্যাপী পরিচিত। নড়াইলেও তেমনিভাবে তাদের সন্দেশ, দই এগুলো পাওয়া যায়, চুয়াডাঙ্গাতেও আছে, এবং পার্শ্ববর্তী মাগুরা তুলনামূলকভাবে হয়তো তাদেরও যাতায়াতের পথে যেটুকু দেখা যায় সেটুকু। ঝিনেদা অবশ্যই সেই হিসেবে বিখ্যাত জায়গা, ঝিনেদারও ঐতিহ্য আছে অনেক ক্ষেত্রেই। এইবার আসি আমরা যদি রাজশাহী বিভাগের দিকে, তো রাজশাহী নিয়ে এখন বর্তমানে যে কথাটি বলা হয় যে শহরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং তাদের যে প্রাকৃতিক সম্পদ যেটা ছিল সেটাকে তারা কাজে লাগিয়েছে। যেমন পদ্মার পাড়, এত নদী ঘেঁষা শহর, এত বড় একটা নদী যেটা ভেঙে শহর ভেঙে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। হয়তো এক পর্যায়ে নদী দুর্বল হয়েছে, এবং সেই সুযোগে যেটা করা হয়েছে যে বাঁধ দিয়ে অনেক দীর্ঘ রাস্তা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং রাস্তাটাকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে বিভিন্ন বৈদ্যুতিক বা বিজলি বাতি দিয়ে। রাতের রাজশাহীকে আরেকটু মানে নান্দনিক ব্যাপারটা ওখানে বেশ ভালোভাবে। কিন্তু যেটি বলিনি, মানে যেটা সবাই জানে আর কি, রাজশাহী বললেই আমের বিষয়টি প্রথমে আসে, বা খেজুরের গুড়ের বিষয়টি আসে। খেজুরের গুড় বোধহয় যশোর অঞ্চলে অলসো, যশোর তো অবশ্যই যশোর অঞ্চলের নলেন গুড় যেটাকে বলা হয়, এবং এক কাটা একটা গুড় আছে যে প্রথম যেটা কাটা হয় সেইটার এক ধরনের ফ্লেভার বা সেটা ভালো লাগা একরকম, আবার পর্যায়ক্রমে দামেরও হেরফের হয়।
ঠিক তেমনিভাবে রাজশাহীর কথা যেটা বলছিলাম, আমের কথা, এবং রাজশাহীতে আমের অঞ্চলের হিসেবে চাঁপাইনবাবগঞ্জটা এবং নওগাঁ যুক্ত হয়েছে সম্প্রতি, আরও নতুন নতুন কিছু বেশি চাষবাস করে আমের চাষের কারণে। সেখানে আমের পাশাপাশি আরেকটা বিষয় আছে, ওখানে সিল্ক, রাজশাহীর সিল্ক খুব সিল্ক, সিল্কের কাপড়, সিল্ক শাড়ি, সিল্কের পাঞ্জাবি, সিল্কের অন্যান্য যে কাপড় দিয়ে তৈরি বস্ত্র যেগুলো সম্ভার, সেগুলো বিখ্যাত। খাবার হিসেবে ওখানে একটা বিশেষ খাবার খুবই পরিচিত, তবে ঠিক রাজশাহী জেলার মধ্যে না হলেও চাঁপাইনবাবগঞ্জের বেশি প্রচলন, সেটা হচ্ছে আপনার কালাই রুটি। কালাই রুটি এবং কালাই রুটির খাওয়ার প্রসেসটাও কিন্তু চমৎকার। কীরকম, যে সেটা তারা মরিচ বাটা দিয়ে খায়, অন্যান্য কিছু বাটা থাকে তার মধ্যে, বেগুন ভর্তা, প্রচণ্ড ঝাল, লবণ, তেল, আবার হাঁসের মাংস, গরুর গোশত, বা সাথে অনেক সময় আছে গরুর মাথার বা কলিজা, এইসব দিয়ে এটা আরও বেশি উপাদেয় হয়। এবং এখন বিভিন্ন উপজেলার বাইরেও, রাজশাহী শহরেও যথেষ্ট পরিমাণে কিছু কিছু দোকান হয়েছে যেগুলোতে মানুষের ভিড় এখন হয়, এবং অন্যান্য জেলা থেকে গিয়েও খেতে পারি। এরপরে আমরা যদি আরেকটা জায়গায় আসি, রাজশাহীর আরেকটা, যেমন আপনার পাবনা বিশেষ কারণে বিখ্যাত, সেটা সবাই জানে পাবনার কথা বললে। ওখানে একটা মানসিক হাসপাতাল আছে হেমায়েতপুরে, এর বাইরেও সেখানকার খাবার দাবার যথেষ্ট ভালো, মিষ্টির একটা সুনাম আছে ওই অঞ্চলের মানুষের কাছে। আবার যদি আপনি নাটোরে যান, নাটোরে কাঁচাগোল্লা, এটাও খুব বিখ্যাত, ঘোরার জন্য জায়গা আছে ওখানে, জমিদার বাড়ি আছে বা গণভবন আছে, প্রাচীন যে জমিদাররা ছিলেন সেই ঐতিহ্যবাহী কিছু সব জেলাতে আছে, যেমন রাজশাহীর অঞ্চলেও আছে, পুঠিয়াতে আছে, এরকম নাটোরে আছে, পাবনাতেও আছে জমিদার বাড়ি। পাবনাতে আবার ওই যে অনুকূল ঠাকুরের একটা বিশেষ আশ্রম আছে, এখানে প্রচুর মানুষের খাবার দাবার রান্না হয়। তারপরে আপনি সেখান থেকে যদি আপনি এদিকে আসেন, বগুড়া, বগুড়া আরও বিখ্যাত নানান কারণেই। বগুড়াতে খাবারের শেষ নেই, এবং বগুড়া খুবই ফাস্ট একটা জায়গা, মানে অনেক আগের থেকেই বগুড়া মানুষজন, কৃষ্টি সাহিত্য সব কিছু মিলেই বগুড়া কিন্তু একটা উন্নত জায়গা বসবাসের জন্য, ঘোরাঘুরির জন্য, খাবার দাবারের জন্য। শহরেই আপনার যে স্ট্রিট ফুডগুলো পাবেন সেগুলো প্রচণ্ড রকম, যেমন ওইখানে শহরে সাত রাস্তা একটা জায়গা আছে, সাত মাথা, বিভিন্ন মাথা আছে ওখানে, 4 মাথা, 3 মাথা, 7 মাথা, এরকম মাথা আছে। এবং বিভিন্ন আবার পাগলার মোড় আছে, জামাই পাগলার মোড়, মফিজ পাগলার মোড়, ইয়াকুব পাগলার মোড়, এরকম বিভিন্ন মোড় আছে। হয়তো 10-15 বছর পরে হিরো আলমের নামেও কোনো মোড় হয়ে যেতে পারে, হয়তো বেশি বলা হয় এরকম। আবার ওখানে একটা মেলা হয়, মাছের মেলা, কিন্তু তারা বলে জামাই মেলা। আচ্ছা, সেইখানে বছরে একটা দিন, সেই ইসের দিকে, আপনার সারিয়াকান্দির দিকে, সারিয়াকান্দির দিকে চমৎকার একটা বেড়ানোর জায়গা। সেইখানে দেখবেন যে একেবারে সারা দেশ থেকে বিশাল বিশাল আয়, বাগায়, বোয়াল, রুই, বড় বড় মাছগুলো ওখানে উঠে, এবং ঐতিহ্য হিসেবে সেটা এখন চালু হয়ে গেছে যে ওই সময় জামাই আসবে, বেড়াতে আসবে, তাদের নানান রকম। হ্যাঁ, মূলত জামাই মেলা কেন্দ্র করেই ওখানে মাছের হাট বসে, আর যে এখানে জামাইদের একটা প্রতিযোগিতা থাকে যে আমি সবচেয়ে বড় মাছটা কিনে শ্বশুর বাড়িতে গেলাম, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু এখন আবার উল্টেও গেছে যে জামাই আসবে বলে জামাইয়ের জন্য কেনা হয়, এটাও তো সময়ের সাথে সাথে তো কত কিছুই উল্টা যায়। হ্যাঁ, এরকম সিরাজগঞ্জ আছে আমাদের যমুনার ওপারেই। সিরাজগঞ্জ হয়তো ঐতিহ্যগতভাবে অবশ্যই অনেক কিছু আছে, কিন্তু সেখানকার কিছু ন্যাচারাল খাবার দাবার, অর্গানিক খাবার টাবার খুবই ভালো। যেমন সরষের তেল ইদানিং ঢাকাতেও দেখেছি সিরাজগঞ্জের বিক্রি করে, সিরাজগঞ্জের কিছু দই মিষ্টি, ছাতু, এগুলোও পাওয়া যায়, সিরাজগঞ্জের নামেই বিক্রি হয়, এবং সেখান থেকে ন্যাচারালটা পাওয়া যায়। এটা একটা সরল একটা বিষয়। জয়পুরহাট বা নওগাঁ, এগুলো তাদের স্ব স্থানে তারা তাদের মতো করে বিখ্যাত হয়েছে, কিন্তু একটা সময় এগুলো হয়তো একটা থানা উপজেলা ছিল, পরে জেলা হয়েছে। আর এইবার আসি আমরা আমাদের ভাওয়াইয়ার ভান্ডার, উত্তরবঙ্গের
রংপুর বিভাগের বিষয়। রংপুর, কুড়িগ্রাম। রংপুর বিভাগের মধ্যে রংপুরের বাইরেও কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই সব কিছু নিয়ে টোটাল উত্তরবঙ্গটা হচ্ছে বাংলাদেশের একটা অন্যরকম একটা ব্যাপার। হয়তো সিজনাল বেড়ানোর ক্ষেত্রে গরমের দিনে একটু বেশি গরম, আবার শীতকালে একটু বেশি শীত, কিন্তু অন্যান্য সিজনে সেখানে ঘোরার জন্য, বেড়ানোর জন্য, খাওয়ার জন্য ওই অঞ্চলের রান্না বান্না খাবার আপনি কোনো একটা জেলাতেই পাবেন না যে খুব একটা খারাপ খাবার। কেন জানি ভালো লাগে, হয়তো ওখানকার মানুষ একটু ঝাল, একটু লবণ একটু বেশি খায়, একটু ঝাল লবণ বেশি খায়, কিন্তু সুস্বাদু হয়। আমি কার কাছে কেমন লাগবে জানি না, আমি যা কথা এ পর্যন্ত বললাম এটা আমার উপর বেস করেই বললাম যে আমার দেখা, জি, আপনি আপনারটাই যার যার বলবেন। চোখ থেকে শেষে দেখে। মানে কারো মিষ্টি ভালো লাগে, কারো ঝাল ভালো লাগে, কারো টক ভালো লাগে। জি জি, তো মানে আপনারটা ভালো লাগাটা আপনিই বলবেন, আমি বলছি, আরেকজন হয়তো বলবে আমার টক সেটাই ভালো লাগে। বলছিলাম। যেমন ধরেন সৈয়দপুর, সৈয়দপুর এইটা একটা উপজেলা, কিন্তু মানে এত সমৃদ্ধ যে জেলার মতো মনে হয়। জেলার চেয়েও বাংলাদেশে কোনো কোনো জেলাও আছে যে তার চাইতেও হয়তো একটু উন্নত মনে হয়। সেখানে দু একটা খাবারের দোকান আছে, খুবই নাম করা, স্পেশালি হয়তো 2টা দোকান আছে, খুব ভালো রান্না হয়। মানে ভোজন প্রিয়াসী এবং ভ্রমণ প্রিয়াসীদের আমি নিশ্চিত ওখানে খেলে আকৃষ্ট করবে। তেমনিভাবে আপনার রংপুরের কিছু অঞ্চল আছে। আবার ধরেন এই অঞ্চলগুলোতে উত্তরবঙ্গের খাবারের মধ্যে একটা বিশেষ খাবার আছে, শীদল। হ্যাঁ, শীদল নামের একটা খাবার হলো এই ধরেন শুটকি মাছ বা এই কচুর লতা মানে পাতা দিয়ে, শীতল ভর্তাটা এটা বলছেন না? এটা তারা বানায় না, তৈরি করে এটা দিয়ে, আমি শুনেছি কিভাবে জি, করে। জি, জি। এবং সেগুলোকে বিশেষ প্রক্রিয়া রেখে দেয়, ইভেন শুনেছি যে ছায়ের মধ্যেও রাখে যাতে কোনো পোকামাকড় আক্রমণ না করে, কিছু না আচ্ছা, করে। আমি ওই প্রসেসটা জানি না, কিন্তু এরকম কিন্তু সিলেট অঞ্চলেও পাওয়া যায় শীতল। আচ্ছা, হতে পারে। আবার যেমন ময়মনসিংহ অঞ্চলে আছে হলো আপনার যে চেপা শুটকি টুটকি, চেপা শুটকি। এগুলো এগুলো। তো যাই হোক, এই অঞ্চলের খাবারের বিশেষ একটা, যেমন পেলকা নামে একটা খাবার আছে, আমি খোঁজ নিয়ে জেনেছি, দেখেছি যে এইগুলো যখন দেশে খুব অভাব মঙ্গা বা দুর্ভিক্ষ মন্বন্তর থাকতো, সেই সময়গুলোতে মানুষ বেশি পুষ্টি ধারণের জন্য, মানে যা ইচ্ছা তাই সুন্দর করে খাওয়ার জন্য, খাবার উপযোগী করার জন্য, টিকে থাকার জন্য অনেক টিকে থাকার জন্য কিছুই খেতে হয়েছিল। হতো কিন্তু এখন সেগুলো ঐতিহ্যের অংশ এবং দামি খাবার, সেগুলো এখন দামি খাবার। যেমন ধরেন এক সময় মানুষ গরুর ভুঁড়ি বা বট টট এগুলো খেত না, খেত না। এখন সেগুলোর দামি, পায়ের পাটা পায়াটা এগুলো খেত না ওইভাবে, মাথা টাথা খেতে চাইতো না। যেমন যে জব করতো কোরবানিতে তাকে দিয়ে দিত, দিয়ে দিত গরুর মোল্লাকে, মাথা, মানে গরুর পা, বলতো যে গরুর ভুঁড়ি, এগুলো মোল্লার সব কাল্লা, কাল্লা মানে মোল্লা, হ্যাঁ, মোল্লার কল্লা। হ্যাঁ। হ্যাঁ, তো সেগুলো এখন ওখানে দেখা যায় যে দামি খাবার হিসেবে, এবং সেখানে বাদাম ভর্তা, কালিজিরা বাটা, এরকম বিভিন্ন রকমের খাবার দেখলাম যে পাওয়া যায়। যেমন লালমনিরহাটে, কুড়িগ্রামে আমি কোথাও কোথাও, এবং সস্তা খাবার। ওই অঞ্চলটাতে একটা সুবিধা আছে যে খাবারগুলো এখনও মোটামুটি সস্তা। এবং কীরকম যে যদি আপনি বাইরে খান বড় বড় হোটেলে না গিয়ে, দেখবেন যে অল্প খরচে ভালো সুস্বাদু খাবার আপনি খেতে পারবেন। কিছু কিছু আছে যে আপনি রুটি বা পরোটা খেলে ওই আলুর ডাল বা আলুর ঘাটি দিয়ে তৈরি করা কিছু ফ্রি দেয়, ফ্রি দিয়ে দেয় কোথাও কোথাও এরকম আছে। মানে ওটা রুটি পরোটা খাইলে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে দেয়, যেগুলো আপনি খাইতে থাকেন। হ্যাঁ, এই তেমনিভাবে আপনার গাইবান্ধা, তারপরে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়েও তাদের নিজস্ব ঐতিহ্য ধারণ করে তারা সুখে দুঃখে সুন্দর পরিবেশে বসবাস করছে। আমরা যত খরা বলি, মঙ্গা বলি, শীতকালে খুব বেশি নিউজ করি না কেন, তারা কিন্তু ভালো আছে। তাদের সাথে কথা বললে দেখা যায় সহজ সরল এবং সুখী মানুষ। মানে এই যে একটা কথা আছে না যে বেশি সম্পদ মানুষকে সুখী করে না, সুখী করে না। তারা অল্পতে তুষ্ট, পেট ভরে খাওয়া পেলেই খুব সুখ সুখ ভাব। তাদের প্রত্যেকের সাথে কথা বলে আমি দেখেছি, অনেকের সাথেই, আমার সাথে যারা পরিচিত হয়েছে, বেশ সুখী সুখী মনে হয়েছে আমাদের কাছে। আর পাশাপাশি ময়মনসিংহ নতুন বিভাগ, কিন্তু জেলা হিসাবে তো অবশ্যই অনেক পুরানো। সেখানকারও খাবার দাবার থেকে শুরু করে ময়মনসিংহ গীতিকার কথা যদি বলি, কালচারের একটা অংশ, সংস্কৃতির অংশ, এত সমৃদ্ধ, ময়মনসিংহ তো খুবই সমৃদ্ধ বাংলাদেশের মধ্যে তা নিয়ে এত সিনেমা হয়েছে, মলুয়া মহুয়া, বা ওই যে আপনার
দেওয়ান গাজীর কিছু এইসব নানান রকমের যে কাজল রেখা বা অন্যান্য যা কিছু আছে বেশিরভাগ সুন্দর সুন্দর। ইভেন জসিমউদ্দিনও তার লেখার কিছু প্রভাব এখানে আছে অনেক কিছুর মধ্যে। সেই পাশাপাশি জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এখানে আবার পিকনিক স্পট আছে শেরপুরে। আপনারা জানেন যে গজনির পিকনিক স্পট, এবং সেখানে একটা বছর বছর একটা ঝামেলা হয় যে ইন্ডিয়া থেকে হাতি এসে ফসলের হানি করে, ক্ষতি করে, আক্রমণ হয়। পাগলা হাতি না, মানে হাতিগুলো খাবারের সন্ধানে এদিকে ঢুকে এসে ক্ষতিগ্রস্ত করে যায়। হ্যাঁ, তো কিন্তু সেগুলো মানুষের একটা ঐতিহ্যের অংশ হয়েছে যে কখন হাতি আসবে তারা সবাই দল বেঁধে আগুন জ্বালিয়ে তাদেরকে তাড়া করবে, এই করবে। যেমন একটা সময় মানুষের মধ্যে প্রচলিত ছিল ভূত প্রেত তাড়াবে, কলেরা বসন্ত তাড়াবে, এই নিয়ে ওগুলো ঐতিহ্যের অংশ হয়ে গেছে। বাঘ মারা নিয়ে, বাঘ ধরা নিয়ে গাজী কালুর কেচ্ছা বা এই জাতীয় ঘটনা যেগুলো আছে, তো সেই রকম। এবং সেখানে গান, কেচ্ছা, কাহিনী, গল্প, নাটক, এগুলো খুব কাব্য সাহিত্য। জয়নুল আবেদিনের বাড়ি ময়মনসিংহে আপনারা জানেন, এরকম আরও বিখ্যাত লোকজন ময়মনসিংহে জন্ম হয়েছে এবং সমৃদ্ধ করেছে। আর সেই ময়মনসিংহ গীতিকার আগের থেকেই বা পরবর্তীতে আরও পর্যায়ক্রমে আসছে। অন্যান্য জায়গাগুলোর মধ্যে যেমন ধরেন নেত্রকোনা, এটা একটা খুবই লোক ঐতিহ্য এবং লোক সাহিত্যের একটা চমৎকার জায়গা, এবং সেখানে বেড়ানোর জায়গাও আছে। সেখানেও হাওর আছে, বাওর আছে, বিল আছে। মানে বাংলাদেশের একমাত্র চীনামাটির যে পাহাড়, ওটা নেত্রকোনাতে আছে। হ্যাঁ, তো এই মিলিয়ে ময়মনসিংহ বিভাগ যদি আমরা চিন্তা করি, পাশাপাশি আমাদের বরিশাল অঞ্চল, যেটাকে প্রাচ্যের ভেনিস বলা হতো একসময়, সেখানে কি আছে, যেটা চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল, দ্বীপাঞ্চল হিসেবে। আমি আমার চাকরি জীবনে সবচেয়ে একটানা বেশি সময় অতিবাহিত করেছি বরিশালে। প্রথম দিকে আমার গিয়ে সেরকম লাগে নাই, কিন্তু পরবর্তীতে এমন একটা অবস্থা হলো যে বরিশালের পানি, মাটির, জলবায়ুর, মানুষের টান এমন যে আমি সেখান থেকে আর আসবো না, আমি ওখানেই থেকে যাব, এমন মনে হয়েছে। আচ্ছা, বরিশাল নিয়ে আমি একটু দুইটা লাইন বলি যদি আপনি অ্যালাউ করেন। সেটা হচ্ছে যে বরিশাল নিয়ে বাংলাদেশে এত এত বেশি রিপোর্ট হয় নানা কারণে, মানে বিশেষ করে ওই যে যখন বৈশাখী ঝড় টর থাকে, লঞ্চ ডুবি, তো বরিশাল নিয়ে সাধারণত অন্য অঞ্চলের মানুষের সবচেয়ে বড় ভয় থাকে যে আমি যে লঞ্চে উঠে বরিশালের দিকে রওনা দিব, লঞ্চটা ডুবে যাবে, আমি মারা যাব। কেউ কেউ মনে করে যে এরা কেমনে বাঁচে আসে বা কেমনে বেঁচে আসে, এত কঠিন একটা জার্নি। আবার বরিশাল অঞ্চলের মানুষ তারা কিন্তু সবচেয়ে নিরাপদে, সবচেয়ে আরামদায়ক ভাবে ভ্রমণ করে। মানে ঢাকা বরিশাল ঢাকা এত সুন্দর যোগাযোগ লঞ্চ দিয়ে, তো এটা তো বাংলাদেশের সাথে আর কোথাও কারো এরকম এত সুন্দর, এত নিরাপদ। কিন্তু ওই যে ছোট ছোট কিছু লঞ্চ নানা কারণে যেগুলো ফিটনেস নাই, পারমিশন নাই, এগুলো দুর্ঘটনা দেয়, কিন্তু মানুষের সবসময় মনোজগতে থাকে বরিশাল। লঞ্চ ডুবি মনে হলেই মনে মনে চিন্তা করে বরিশাল। না, দুর্ঘটনা সেটা যেখানে হতে পারে, আকাশপথে হতে পারে, তারপরে সড়ক পথে তো সবসময় হয়। একসঙ্গে অনেক মানুষ থাকে এই কারণে। আর দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মানুষের মনে, ওটা হয়ে আছে। যেমন আপনার অগ্নিকাণ্ডের মরার যে ভয়াবহতা, পানিতে ডুবে মরারও সেই ভয়াবহতাটাও ওইভাবেই, এটা খুব ফলাও করে প্রচার হয় বেশি। ওই যে লঞ্চ ডুবলেই মানুষ মনে করে বরিশালের লঞ্চ ডুবে গেছে। এটা যাই হোক, আলোর নিচে তো কিছু অন্ধকার তো থাকবেই অবশ্য। সুখের পাশাপাশি দুঃখ থাকে, ভালোর পাশাপাশি মন্দ কিছু একটা থাকেই। তো সেদিক থেকে বরিশাল যে সমৃদ্ধ, যে কথাটা বলা হয়েছে, ধান নদী খাল, এই তিনে বরিশাল। হ্যাঁ, ধান নদী খাল বা ইলিশ নৌকা জাল। হ্যাঁ, তা আমি যখন দীর্ঘদিন ছিলাম, ওদের একটু লেখালেখি করি বরিশাল নিয়ে, আমার এরকম একটা গানও করেছিলাম, গানও লিখেছিলাম। এবং সেখানে সমৃদ্ধ কালচার আছে, তার নিজস্ব, তাদের ভাষাটা চমৎকার। আমরা সিনেমা নাটকে তাদের ভাষাটাকে যেভাবে মানুষ পছন্দ করে নিয়েছে, ইদানিং তো বরিশালের নাটক, বরিশালের ভাষা কঠিনভাবে জনপ্রিয় হয়ে গেছে সারা দেশব্যাপী। সেটা একটা ব্যাপার। আবার ওখানে আরো ঐতিহ্যের কিছু অনেক কিছুই আছে। সেখানে আপনার নদীর মাছ, নদীতে ভ্রমণ,
তারপর সেখানকার যে আপনার বালাম চালের খাবার ভাত ছিল একটা সময়, এখন হয়তো কমে এসছে বা অনেকে এখন চিনেও না। পাওয়া যায় না বালাম চাল। আছে, অবশ্যই আছে। বালাম চালের পিঠা বানাইছি রে মধুর হাড়িতে, এরকম একটা গান আছে। আবার যে গৌর নদীর দইয়ের কথা বলা হয়, হ্যাঁ, এবং ওই আশপাশ দিয়ে যে জেলাগুলো আছে, বরিশালের পটুয়াখালীর কুয়াকাটা হলো একটা ঐতিহ্যবাহী ট্যুরিজম এরিয়া, অবশ্যই সাগরকন্যা বলা হয় তাকে। তেমনিভাবে বরগুনা হচ্ছে একেবারে সাগরের তীরবর্তী জায়গায়, যেখানে সুন্দরবনের একটা বিচ্ছিন্ন বনও গড়ে উঠেছে। সুন্দর ফাতরার চর বা এইটার কথা বলে। বান্দরবানের, সরি, বরগুনাতে। এবং সেখানে ওপার থেকে বাঘ চলে আসে, বলেশ্বর নদী পাড়ি দিয়ে এইবারে বাঘ চলে আসে, হরিণ তো আছেই। আমি একবার গিয়ে আমরা অনেক ঝাঁকে ঝাঁকে শেয়ালের পাল্লায় পড়েছিলাম। তো এই পিরোজপুরের ইলিশের একটা সুনাম আছে, বরিশালের ইলিশ তো আছেই, পিরোজপুরে দেখা যায় যে ওই নদীর ধারেই ইলিশের হাট বসে, সেখান থেকে কেনা যায়। পাশেই ছোট দোকান আছে বা হোটেল রেস্টুরেন্ট আছে, ওখান থেকেই রান্না করে ভেজে বিক্রি করে, এরকমও আছে। বরিশাল থাকা, খাওয়া, দেখা, ঘোরাফেরা সবকিছু মিলেই খুব সুন্দর। এবং একটা কথা মানে হাস্যকর হলেও সত্য, সেটা হলো যে বলা হয় যে বরিশালের মানুষের চেহারা খুব সুন্দর। মানে আমারও তাই মনেও হয়েছে। না, বরিশালের মানুষের চেহারা সুন্দর, বরিশালের মানুষের গলা মানে ভয়েস, তো এটা আমারও ভালো লাগে আর কি। এই সব মিলিয়েই আমাদের দেশ। আচ্ছা, আমাদের তো একটু অনুষ্ঠান শেষ করতে হবে, একটু সময়ের ব্যাপার আছে। তো এখন তাহলে আমরা তো মোটামুটি বাংলাদেশ, আপনার চোখে বাংলাদেশ যতটুকু দেখলাম শুনলাম, এটা ভালোই লাগলো। আমার জানা মতে, আমি যদি ভুল না জানি, আপনি তো অনেক কবিতা, গান, লেখালেখির পাশে আপনার বোধহয় দেশাত্মবোধক গানও আছে। আছে তো। আজকে কি মানে ধরেন আপনি যদি খালি গলায় একটু শোনায় দেন, তাহলে আমি আগে বিদায় নিয়ে নিই। ঠিক আছে, করা যায়, তবে বেশি না, হয়তো বেশি না, অল্প অল্প করবেন, তাহলে আমি বিদায় নিয়ে শোনানো যায়। ওকে। সম্মানিত দর্শক, এখন আমাদের বিদায়ের সময়। এখন আমি আপনাদের সামন থেকে বিদায় নিব। তো তৌফিক ভাই তার চোখে দেখা বাংলাদেশের গল্প বললেন। উনি মানে সৌন্দর্য তো এক একজনের কাছে এক এক রকম। হয়তো কারো কারো কাছে মনে হবে যে ময়মনসিংহের বালিশ মিষ্টির কথা কেন বলা হলো না, উনি আসলে আমার গাইবান্ধার রসমঞ্জুরির কথাও বলে নেই। তো উনি এখন ওনার বাড়ি টাঙ্গাইলে, এই জন্য হয়তো টাঙ্গাইলের খাবার সহ অনেক কিছু, প্রথমেই অনেক কিছু বলেছেন। এটা হয়তো একটু স্বজন প্রীতি থাকতে পারে। তো হোয়াট এভার ইট ইজ, এটা এক একজনের কাছে যেহেতু এক এক রকম লাগবে, আশা করি আমরা অন্য পর্বে আরও অন্য কারো কাছে আমরা তার চোখে দেখা বাংলাদেশ কেমন লাগলো সেই শুনবো। তো আমি এখন বিদায় নিচ্ছি। আমরা একটু তৌফিক ভাইয়ের কাছে তার খালি গলায় দেশাত্মবোধক গানের 2 লাইন শুনবো। আসলে আপনি অনুরোধ করেছেন, অনুরোধ তো রাখতেই হয়। 2 লাইন, এটি আমারই লেখা একটি গান, সুর কথা আমারই। যদিও এটি রেকর্ড করা হয়েছে গাজীপুরের একজন শিল্পীর মাধ্যমে এবং ফাইন টিউন করেছিল আমার বন্ধু স্বপন গোস্বামী। 6টি ঋতুর একটি দেশ আমার বাংলাদেশ, হাজার গানের সুরের রেশ আমার বাংলাদেশ। 6টি ঋতুর একটি দেশ আমার বাংলাদেশ, হাজার গানের সুরের রেশ আমার বাংলাদেশ। রক্ত দিয়ে কেনা আমার সোনার বাংলাদেশ, 6টি ঋতুর একটি দেশ আমার বাংলাদেশ। প্রাণের চেয়ে প্রিয় আমার সোনার বাংলাদেশ, 6টি ঋতুর একটি দেশ আমার বাংলাদেশ, হাজার গানের সুরের রেশ আমার বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ।